ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। কেওয়াটিক সময় এটা আমরা পার করেছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা চমৎকার ইলেকশন আপনারা এই জাতিকে উপহার দিন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত রবিবার ৩রা মে থেকে জেলা প্রশাসকদের সম্মেলন শুরু হয়েছে। সাধারণত এই সম্মেলনটি ৩ দিন হয়, কিন্তু এবার এটি ৪ দিন হচ্ছে এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী এটি রবিবার দিন উদ্বোধন করেছে। এটি একটি রুটিন কার্যক্রম। এর আগে এই বছরের শুরুতেও ডক্টর ইউনূসের আমলেও একবার এই জেলা প্রশাসকদের সম্মেলন হয়েছিল। এটি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি, কিন্তু এই সম্মেলনটি এবার আলোচনায় এসেছে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের একটি বক্তৃতার পরে, যেটার চুম্বক অংশ আমি আপনাদের শুরুতে শুনিয়েছি। তার ভাষ্য অনুযায়ী বলা যায় যে ইতিহাসের এটা একটা সেরা নির্বাচন। এত চমৎকার নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নাকি আগে কখনো হয়নি বলে আমাদের সেনাপ্রধান জানিয়েছেন। এবং এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে এত ট্রল হচ্ছে যে আমরা তো ভুলে যাইনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। নির্বাচনের শুরুতেই এটি বিতর্কিত ছিল। প্রথমত হলো যে নির্বাচনটি হবে কি হবে না, নির্বাচনের ৩-৪ দিন আগে পর্যন্ত কেউ নিশ্চিত ছিল না। নির্বাচনটাকে সবচেয়ে বেশি কলঙ্কিত করেছে এই নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এবং এবার যতগুলো নিরপেক্ষ জরিপ হয়েছে, এমনকি সরকারের গোয়েন্দা সংস্থার জরিপ, সবগুলো জরিপে দেখা গেছে যে সুষ্ঠু নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। সুতরাং সেই জায়গা থেকে ভয়ে প্রথমে গত বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করলো, তারপরে তাদের রেজিস্ট্রেশন স্থগিত, নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না। তো যে নির্বাচনে আওয়ামী লীগের মতো দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না, সেই নির্বাচন তো প্রথমেই গ্রহণযোগ্যতার মাপজোকের মধ্যেই পড়ে না। তো সেই নির্বাচনকে আপনি বলতেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন, চমৎকার একটা নির্বাচন। আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিয়েও কি নির্বাচনটা আপনি ভালোভাবে করতে পেরেছেন? আমরা এর আগে অনেকের মুখে শুনেছি যে রাতে নাকি ভোট হয়েছিল, কিন্তু সেই রাতের ভোটের একটা ভিডিও ক্লিপ পর্যন্ত আজ কেউ দেখাতে পারেনি। অর্থাৎ তাদের যে অসংখ্য প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার মতো একটা প্রোপাগান্ডা ছিল 2018 সালে মধ্যরাতে নির্বাচন। কিন্তু এবার যে নির্বাচনটাকে ইতিহাসে সেরা নির্বাচন বলছেন জেনারেল ওয়াকার খান, সেই নির্বাচনের ভোট গ্রহণ তো রাতের তো কথা, আগের দিন সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। এটাকে যদি আপনি রাতের ভোট বলেন তাহলে মিথ্যে বলা হবে। এটাকে বলতে হবে সন্ধ্যার ভোট, সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত পর্যন্ত। এবং এটার প্রমাণ হিসেবে অসংখ্য ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমিও অনেকগুলো দেখিয়েছি আপনাদের। ব্যালট পেপার ছিনতাই, ইচ্ছা মতো ভোট, এগুলো তো চলেছে সারা দেশব্যাপী। এবারে ভোটে ভোটার টার্ন আউট কত ছিল? ভোটার টার্ন আউট সর্বোচ্চ সেটা হলো 22%। 22%-এর বেশি ওভারঅল ভোটার টার্ন আউট হয়ই নাই। তার মানে 78% লোক ভোট দিতে যায় নাই। তো যে নির্বাচনে 78% ভোটার ভোট দিতে যায় না, সেটা ইতিহাসের সেরা নির্বাচন কেমনে হয়? এই নির্বাচনে প্রার্থীদের নিয়ে অনেক বিতর্ক আছে। অনেক ঋণ খেলাপি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের মধ্যে অনেকে আবার নির্বাচিত হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অধিকারী অনেক বাংলাদেশি এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যেও অনেকে বিজয়ী হয়ে এখন সংসদ সদস্য হয়েছে। অথচ দ্বৈত নাগরিকত্ব থাকলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবার কথা। অনেক প্রার্থী যাদের দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা একদম ওপেন সিক্রেট, তাদের পর্যন্ত কোনো সমস্যা হয়নি এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আর ঋণ খেলাপি তো পত্রিকায় এসেছে। বিএনপির এত 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 ঋণ খেলাপি প্রার্থী ছিল যে আওয়ামী লীগ আমলে বিএনপির ব্যবসায়ীরা নির্দ্বিধায় কোনো সমস্যা ছাড়াই ব্যবসা করেছে এবং তাদের সম্মিলিত ঋণের পরিমাণ প্রায় 16,000 কোটি টাকার বেশি।
তো আওয়ামী লীগ আমলে তাদের নির্যাতন হচ্ছে, ব্যবসা করতে দেয়নি, সেটা তো এই স্টেটমেন্টের মাধ্যমেই বোঝা যায় যে তাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। নির্বাচনী ফলাফল নিয়ে কারচুপি হচ্ছে। শোনা যায় যে জামাতের আমির ডক্টর শফিক তিনিও পরাজিত হয়েছিলেন, এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনিও পরাজিত হয়েছিলেন। অনেকে বলেন ঢাকা ১৭-তে যে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও নাকি পরাজিত হয়েছিলেন। অর্থাৎ নির্বাচনী ফলাফলটা নিয়ে ব্যাপক কারচুপি হয়েছে। বলা যায় যে মোটামুটি একদম টোটাল ৩০০ আসনের ফলাফলটা পূর্ব নির্ধারিত ছিল। তো এত 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 নির্বাচনের লস থাকার পরেও তিনি তাকে ইতিহাসের সেরা নির্বাচন বলে মূলত নিজেকেই খুব ছোট করলেন। আবার নির্বাচনের আগে অন্তত ৩ বার তিনি বলেছিলেন যে নির্বাচনের পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। কিন্তু আজ প্রায় ৩ মাস হতে চলল, সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাবার কোনো লক্ষণ নেই। বরং গতকাল তিনি তার বক্তৃতায় বলেছেন যে সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন মিলে যদি কাজ করে তাহলে সেই কাজটি ভালো হয়। এটা কিসের লক্ষণ? কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে না? কেউ কেউ মনে করছেন যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে রাজপথে আওয়ামী লীগ নেমে পড়বে এবং আওয়ামী লীগকে মোকাবেলা করবার সামর্থ্য বিএনপির নেই। এটা নিন্দুকেরা বলে, সত্যি মিথ্যা জানি না। কিন্তু নির্বাচন হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, এটা সেনা প্রধানের জাতির কাছে দেওয়া বক্তব্য, বলা যায় ওয়াদাই ছিল, কিন্তু সেই ওয়াদা তিনি রাখেননি। এবং যেভাবে সেনাবাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকছে এবং আগামীতে ঢুকবে বলে আশঙ্কা করা হচ্ছে, তাতে কিন্তু আমাদের অনেক কিছু ভবিষ্যতে ভাবতে হবে। আমরা এমনি জানি যে প্রত্যেকটা দেশের সুইজারল্যান্ড বাদে একটা করে সেনাবাহিনী আছে। এই যেমন আমাদের অস্ট্রেলিয়ার সেনা প্রধানকে, এই নামটা আমি গুগল না দেখে বলতে পারবো না, আমরা অধিকাংশই হয়তো পারবো না। কিন্তু এটাও বলা হয় যে পৃথিবীর অধিকাংশ দেশে সেনাবাহিনী আছে, কিন্তু দুটো দেশ আছে যেখানে সেনাবাহিনীর নিজস্ব দেশ আছে। তার একটি হলো পাকিস্তান, আরেকটি হলো বাংলাদেশ। অনেকে বলে মিশর এবং তুরস্ক, কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান সম্পূর্ণ সেনাবাহিনীর হাতে জিম্মি। তাদের ইচ্ছায় এই দেশ চলে, সরকার আসে, তারা আবার এই ২৪ সালের ৫ই আগস্টের মতো কু করে চাইলে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করতে পারে। সুতরাং সেনাপ্রধান ওয়াকারের এই নির্বাচন নিয়ে যে স্টেটমেন্ট, এটা ইতিমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে। এটা নিয়ে আমি দেখলাম না কারো কোনো আগ্রহ আছে। যাই হোক, ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচনকে সেরা নির্বাচন বললেই সেটা সেরা হয়ে যায় না। কাক যতই ময়ূরপুচ্ছ লাগাক, সে কাকই থাকে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।